হাওয়ায় যে ক্ষুদ্র ফুলটি দুলছে তাও আমার হৃদয়কে নাড়া দিয়ে যায়। হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি কথা, যেটাকে বাংলা ভার্সান করে এরকম দাঁড়ায়। আজকে তোমাদের একটি কবিতা সম্পর্কে আলোচনা করব। কবিতাটির নাম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। কবিতাটির নাম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটির কবি উইলিয়াম শেক্সপিয়ার। এই কবিতাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা। শুধু ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সিলেবাসের অন্তর্ভুক্ত এটি নয়, এটি ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি অনেক কম্পিটিটিভ পরীক্ষার জন্যেও, যেখানে অপশনাল সাবজেক্ট হিসাবে ইংরেজিকে নেয় যারা, সেক্ষেত্রেও এই কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। যাই হোক, এই কবিতাটির যিনি লেখক উইলিয়াম শেক্সপিয়ার, তার সম্পর্কে প্রথমে আমাদের একটু জেনে নেওয়া দরকার। উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে প্রামাণ্য দলিলের অনেক অভাব আছে। তার সত্ত্বেও যেটা জানা যায়, 1564 খ্রিস্টাব্দে স্ট্যাটফোর্ড নামে একটি জায়গা ইংল্যান্ডের, ওখানে কবির জন্ম হয়েছিল। তিনি তার বাবা মায়ের তৃতীয় সন্তান ছিলেন। যেমনি করে বাংলা সাহিত্য আলোচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের কথা না বললে নয়। বাংলা সাহিত্য যতদিন টিকে থাকবে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ততদিন থাকবেন। তেমনি ইংলিশ লিটারেচার যদি আলোচনা করতে হয়, পৃথিবীর মানুষ যতদিন ইংলিশ লিটারেচার, ইংরেজি কবিতা, নাটক, গদ্য, উপন্যাস পড়বে, শেক্সপিয়ার এর নাম ততদিনই ফিরে ফিরে আসবে। শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, কিটস, শেলি, এদেরকে বাদ দিয়ে ইংরেজি সাহিত্য অসম্পূর্ণ। উইলিয়াম শেক্সপিয়ারের সবচেয়ে বেশি পরিচিতি নাট্যকার হিসাবে। প্রায় তিনি 39টি নাটক লিখেছেন এবং 154টি সনেট লিখেছেন। ইংরেজি সাহিত্যের বিভিন্ন শাখায় তার পদার্পণ। আজকে যে কবিতাটি আমরা পড়ব, ওটি একটি সনেট, এবং এই সনেটটি হল 18 নম্বর সনেট, সনেট নম্বর 18। তো এরপরে আমরা সনেট সম্পর্কিত, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট সম্পর্কিত আলোচনা একটু করব। সনেট রচনার ক্ষেত্রে কবি উইলিয়াম শেক্সপিয়ার অনবদ্য। তিনি মোট 154টি সনেট লিখেছেন। এই 154টি সনেটকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে
দেখব প্রথম 126টি সনেট তিনি লিখেছেন তার প্রথম 126টি সনেট তিনি লিখেছেন তার একটি পুরুষ বন্ধুকে উদ্দেশ্য করে। তারপরের যে সনেটগুলি অর্থাৎ 127 থেকে 152 এই সনেটগুলি তিনি লিখেছেন একজন অজানা মহিলা যাকে ডার্ক লেডি বলা হয় তাকে উদ্দেশ্য করে। আর লাস্ট দুটি সনেট তিনি লিখেছেন রোমের প্রতি তার ভালোবাসা এবং সৌন্দর্যের দেবী ভেনাস তাকে উদ্দেশ্য করে। তাহলে মোট যে সনেট তিনি লিখেছিলেন 154টি সনেট, সে তার মধ্যে ক্লাসিফিকেশন করলে দেখা যাচ্ছে প্রথম 126টি সনেট তিনি লিখেছেন তার একজন পুরুষ বন্ধুকে উদ্দেশ্য করে। তারপরের সনেট 127 থেকে 152 নম্বর পর্যন্ত সনেট এক অজানা মহিলা যাকে ডার্ক লেডি বলে পরিচিত যিনি তাকে উদ্দেশ্য করে। আর শেষ দুটি সনেট লেখা রোমের ভালোবাসা ও সৌন্দর্যের দেবী ভেনাসকে উদ্দেশ্য করে। এই হলো তার মোট লেখা সনেটের ক্লাসিফিকেশন। এখন এটা একটা সনেট, যে সনেটটার তোমরা জানো যে সনেট মোট 14টা লাইনের থাকে। এই সনেটের ঘরানাটা এরকম, কিরকম না, এটা প্রথম 3টে কোয়ার্টেন্টস আছে। কতগুলো করে লাইন? প্রথম 3টে কোয়ার্টেনের 4টে করে প্রত্যেকটা কোয়ার্টেনের লাইন, 3 4 12। আর শেষে 2 লাইন যেটা আছে ওটা একটা কাফলেট বলে, ওটা 2 লাইনের কাফলেট। 3 4 12 আর 2 14। তোমরা অবশ্যই প্রত্যেকে বইটা খুলবে, তোমার টেক্সট বইটা খুললে তুমি দেখতে পাবে, মিলিয়ে নাও। হ্যাঁ, তোমরা মিলিয়ে নাও, দেখো পুরো কবিতাটায় প্রথম 3টে কোয়ার্টেন্স 4 লাইন করে আছে, 3 4 12, আর শেষে 2টো লাইন ওটাকে কাফলেট বলে, ওটা 2 নম্বর, 2টো লাইনের কাফলেট। এই হলো পুরো সনেট। এবার আসা যাক এই সনেটটার রাইম স্কিম কেমন। সনেটটি লিখেছেন কবি আয়াম্বিক পেন্টামিটার। এটা তোমরা এটা সম্পর্কে তোমরা খুব একটা জানো না, আয়াম্বিক পেন্টামিটার কি, এটা একদিন অন্য ক্লাসে আলোচনা করব। এটার রাইম স্কিমটা হচ্ছে, পরিষ্কার রাইম স্কিমটা দেখো, তুমি বুঝতে পারবে। এর আগের কবিতাটা পড়ানোর সময় আমি বলেছিলাম রাইম স্কিমটা দেখো। এর রাইম স্কিমটা খুব সোজা রাইম স্কিমস। এ বি সি ডি। কি বললাম? এ বি সি ডি, তারপরে ইএফ, সরি ভুল বলেছি আমি,
একটু ভুল বলেছি, ঠিক করে নাও তোমরা। রাইম স্কিমটা এরকম, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। দেখো ডে যদি এ হয়, টেম্পারেট যদি বি হয়, তাহলে এ বি, পরিষ্কার। আবার মের সঙ্গে ডে মিলছে মানে ওটা এ, টেম্পারেটের সঙ্গে ডেট মিলছে মানে ওটা বি, তাহলে এ বি এ বি মিলল। সায়েন্স যদি সি হয়, ডিমড যদি ডি হয়, তাহলে দেখো সায়েন্সের সঙ্গে মিলছে কি ডিক্লাইন্স, মানে এ এই সি আর সি মিলল। ডিমড আর আনট্রিমড যদি ডি হয় তাহলে মিলল, তার মানে সিডি সিডি। আবার দেখো ফেড একইভাবে মিলে যাও, ইএফ ইএফ, শেষেরটা জি জি। তোমরা এটা খুব সহজে বোঝার জন্যে এরকম করে টেক্সটে কবিতাটার জায়গায় গিয়ে লিখে নাও। যদি ডের পাশে তুমি এ লিখে দাও, যদি টেম্পারেটের পাশে বি লিখে দাও, যদি মেয়ের পাশে এ লিখে দাও, যদি ডেটের পাশে বি লিখে দাও, সায়েন্সের পাশে সি লিখে দাও, ডিমটের পাশে ডি লিখে দাও, ডিক্লাইন্সের পাশে সি লেখো, আনট্রিমডের পাশে ডি লেখো। দেখো কীরকম আমি যেটা বলেছি সেটা তাহলে মিলে যাবে। আবার ফেড ই লেখো, আওয়েস্ট এফ লেখো, সেড ই লেখো, গ্রাওয়েস্ট এফ লেখো, সিটা জি লেখো, ডিটা জি লেখো, তাহলে মিলে যাবে। দেখো কিরকম করে, তাহলে পরিষ্কার মিলে যাবে। তাহলে রাইম স্কিমটা এরকম মনে হলো গেল। এবারে আমরা আস্তে আস্তে কবিতাটার লাইন টু লাইন এক্সপ্লেনেশন শুরু করব। তাহলে আরেকবার খুব কবিতাটার কে সংক্ষেপে যদি আমি বলি, যে খুব সহজে এই কবিতাটি হচ্ছে একটি সনেট। এটা 18 নম্বর সনেট। কবিতাটি প্রথম 3টে কোয়াটেন্স আছে 4 লাইন করে, শেষে একটি 2 লাইনের কাফলেট আছে। কবিতাটির রাইম স্কিম হচ্ছে এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। আর এটা লেখা হয়েছে, এইটুকু শুধু মনে রাখো তোমাদের, এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। আয়াম্বিক পেন্টামিটার কি সেটা পরে শেখাবো। এবার কবিতার লাইন টু লাইন এক্সপ্লেনেশন করার জন্যে তোমরা টেক্সট বইটা নিজেরা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো বলছে, shall I compare thee to a summer's day? shall I compare thee, আমি কি তুলনা করতে পারি, দি তোমাকে, দি মানে ইউ, এটা ওল্ড ইংলিশ, দি তোমাকে তুলনা করতে পারি, টু এ সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনের সঙ্গে। একটা প্রশ্ন করছে। অ্যাকচুয়ালি এইটার মধ্যে দিয়ে কবি এইটাই বলতে চাইছে, আমি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি না। কেন পারি না সেটা পরে বলছি।
এই দি বলতে গিয়ে কবির পুরুষ বন্ধু যতদূর জানা যায় মিস্টার এইচ WH-কে বোঝানো হয়েছে। কবির যিনি পুরুষ বন্ধু ছিলেন, পুরুষ বন্ধু, এখানে আমাদের চিরাচরিত ভাবনা থেকে, তোমাদেরও চিরাচরিত ভাবনা থেকে একটু আলাদা রকম। কীরকম? সাধারণত আমরা জানি যে বিপরীত যে লিঙ্গ একে অপরের প্রতি আকৃষ্ট হয়। পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এতদিন যত কবিতা, গল্প, গান, উপন্যাস আমরা দেখেছি, বেশিরভাগই পুরুষ নারীর সৌন্দর্যে আকৃষ্ট আর নারী পুরুষের সৌন্দর্যে আকৃষ্ট। এখানে একটু অন্যরকম, একজন পুরুষ আর একজন পুরুষের সৌন্দর্যে আকৃষ্ট। সম্ভবত কবির একজন পুরুষ বন্ধু, যতদূর জানা গেছে মিস্টার WH সম্পর্কে কবি এটা বলছেন। তারে হঠাৎ সামার্স ডেকে নিয়ে এলো কেন তুলনা করতে গিয়ে? অন্য কিছুকে তো আনতে পারত। বলছে স্যালাই কম্পেয়ার দি, আমি কি তোমাকে তুলনা করতে পারি টু এ সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনের সঙ্গে। ইংল্যান্ডে প্রায় 9 মাসই শীত থাকে। শীতকালে সূর্য খুব একটা উজ্জ্বলভাবে কিরণ দিতে পারে না, তাই ওরা গ্রীষ্ম কবে আসবে সেটার জন্য অপেক্ষা করে বসে থাকে। যেখানে 9 মাস শীতকাল, মাত্র কয়েকদিন গ্রীষ্ম, সেই সময় গ্রীষ্মকাল মানুষের কাছে সত্যিই তো মনোরম এবং সুন্দর হয়ে আসে। তাই সৌন্দর্যকে প্রকাশ করার জন্যে কবি তার বন্ধুর উদ্দেশ্যে বলছে, আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? তিনি প্রশ্ন করেছেন, উত্তর আবার তিনিই দিচ্ছেন। দাউ আর্ট, এখানে দাউটাও মানে তুমি, সব ওল্ড ইংরেজি এখন খুব একটা ব্যবহার হয় না। দাউ আর্ট মানে ARE, দাউ আর্ট মানে ইউ আর মোর লাভলি, তুমি অনেক বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, অনেক বেশি সংযত। মানে সূর্য মাঝে মাঝে প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়, তখন তার সৌন্দর্যকে ব্যাখ্যা করা কঠিন হয়ে পড়ে, উপলব্ধি করাও কঠিন। বলছে তুমি অতটা উত্তপ্ত নয় যাতে মানুষ অতৃষ্ট হয়ে উঠবে, তুমি অনেক সংযত, তুমি অনেক সুন্দর সূর্যের থেকেও, মানে গ্রীষ্মের সূর্যের থেকেও। প্রথম তাহলে কি হলো বললাম, স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে তুলনা করতে পারি কোনো গ্রীষ্মের দিনের সঙ্গে? ইউ আর মোর নয়, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি অনেক বেশি সুন্দর, অনেক বেশি সংযত। রাফ উইন্ডস মানে দমকা বাতাস, এলোমেলো বাতাস, ডু শেক নাড়িয়ে দেয়, দ্য ডার্লিং বার্ডস সেই সুন্দর, বার্ডস মানে ফুলের কুঁড়ি, কখনো কখনো বার্ডসকে ফুল হিসেবেও ধরা হয়, অফ মে মাসের যে সুন্দর ফুল বা ফুলের কুঁড়ি, সেগুলোকে দমকা বাতাস এসে নাড়িয়ে দিয়ে যায়, এলোমেলো বাতাস ওগুলোকে নাড়িয়ে দিয়ে যায়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ, এই হ্যাথ মানে হ্যাজ, HAS হ্যাজ, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ, সামারের এই গ্রীষ্মের যে লিজ বলছি পরে, লিজটা কি? হ্যাথ অল টু শর্ট এ ডেট, এই গ্রীষ্মের যে লিজ মানে চুক্তি, গ্রীষ্মের চুক্তিটা খুব অল্প সময়ের জন্যে। এটা কেমন? এটা এরকম যে গ্রীষ্ম যেন প্রকৃতির সঙ্গে একটা চুক্তি করে। লিজ মানে চুক্তি। আমরা দেখেছি সাধারণত ব্যবসায়ের ক্ষেত্রে, তোমরা শুনে থাকবে
কোনো দোকানটা গভর্নমেন্ট থেকে লিজ নিয়েছে 30 বছরের, 5 বছরের, 10 বছরের। এখানে লিজ মানে সেখানে একটা অর্থের বিনিময়ে লিজ নেওয়া। আর এখানে কবি বলছেন যেহেতু গ্রীষ্ম মাত্র কয়েকদিনের জন্যে, কয়েক মাসের জন্যে, তাই সারা বছরের মধ্যে তার স্থায়িত্ব খুব কম। আর এটা যেন প্রকৃতির সঙ্গে একটা চুক্তি হয়ে যায় যে তুমি মাত্র এই কদিনের জন্যেই থাকবে, তারপরে আবার বর্ষা বা আবার শীত চলে আসবে। ওই জন্য সামার্স লিজ, গ্রীষ্মের যে লিজ চুক্তিটা মানে হ্যাজ আছে, অল টু শর্ট এ ডেট, খুব অল্প সময়ের জন্য, মানে দ্য সামার লাস্ট ফর এ ফিউ ডেজ বাট ইউর বিউটি ইজ ইটারনাল। দ্য পোয়েট হিয়ার wants to say that the beauty of his friend is eternal. It is not like the short lease of the summer. সামারের এই অল্প চুক্তির মতো এটা নয়। এই গেল ফার্স্ট কোয়ার্টেন্সটা। তো ফার্স্ট কোয়ার্টেন্স 4 লাইনের, এই কোয়ার্টেন্সটা প্রথম গেল, তোমরা লক্ষ্য করো ভালো করে। এবারে দ্বিতীয় কোয়ার্টেন্সে যাচ্ছে। সামটাইমস, মাঝে মধ্যে, টু হট, প্রচণ্ড গরম হয়ে যায়, দ্য আই অফ হেভেন। এখানে আই অফ হেভেন বলতে সূর্যকে বোঝানো হয়েছে। সায়েন্স মানে মাঝে মধ্যে সূর্য প্রচণ্ড জোরে কিরণ দেয়। and often pride is his gold complexion, এর যে সোনালি বা উজ্জ্বল ভাবটা ডিমড মানে বিবর্ণ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। সেই যখন প্রচণ্ড মাঝে মধ্যে জোরে কিরণ, মানুষ অতৃষ্ট হয়ে যায়, আবার এর গোল্ড কমপ্লেক্সানটা, সেই সোনালি বর্ণটা, সোনালি বর্ণ বলতে মানে যখন ঝলমলে সূর্য ওঠে সেই সময়টার কথা বলছে, ওই সময়টাও ওই গোল্ড কমপ্লেক্সানটাও ডিমড মানে অস্পষ্ট হয়ে যায়। হঠাৎ কোনো একটা মেঘলা দিনে সেই গোল্ড কমপ্লেক্সান কি থাকবে? থাকবে না। হঠাৎ কোনো বৃষ্টির দিনে, কোনো ঝড়ের দিনে সেই সূর্যের উজ্জ্বল রূপ কি আর দেখতে পাই আমরা? দেখতে পাই না। তার মানে কবি এইটা বলতে চাইছে যে দেখো গ্রীষ্মের সঙ্গে কি করে তুলনা করব, যে গ্রীষ্ম তো খুব অল্প সময়ের জন্যে। গ্রীষ্মে সূর্য মাঝে মাঝে অত্যন্ত গরম হয়ে ওঠে, যখন সেই সূর্যের তাপে এই পৃথিবীর মানুষ, গাছপালা, নদীনালা, পশু পাখি সব অতৃষ্ট হয়ে যায়। আবার কখনো সূর্যের এই উজ্জ্বল রূপও বিবর্ণ হয়, ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু তোমার রূপ, তোমার সৌন্দর্য কখনোই বিবর্ণ হয়ে যায় না, মানে ইউর বিউটি ইজ এভার লাস্টিং। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, প্রতিটি সৌন্দর্য সামটাইমস মাঝে মধ্যে ডিক্লাইন্স মানে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বলছে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন। এখানে ফেয়ার শব্দটাকে দুবার ব্যবহার করেছে, ডুয়েল মিনিংসও আছে। প্রথমটা হচ্ছে, প্রথম ফেয়ার মানে হচ্ছে বিউটি, আর দ্বিতীয় ফেয়ার হচ্ছে যেটা ফেয়ার কথাটার মানে হচ্ছে বিউটিফুল থিংস। মনে রাখো এই ফেয়ারের ডুয়েল মিনিংস আছে। প্রথম ফেয়ার কথাটার মানে হচ্ছে বিউটি, আর দ্বিতীয় ফেয়ারটার মানে হচ্ছে বিউটিফুল থিংস। তাহলে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, প্রতিটি সৌন্দর্য, সামটাইমস ডিক্লাইন, মাঝে মধ্যে ডিক্লাইন হয়ে যায় মানে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বাই চান্স
হঠাৎই, অথবা নেচারস চেঞ্জিং কোর্স, প্রকৃতির সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আনট্রিমড কথাটা মানে অ্যাকচুয়ালি ট্রিমড মানে ছাঁটা, ছোট ছোট করে ছাঁটা, আর আনট্রিমড মানে যেটা ছাঁটা হয়নি। কিন্তু কবিতায় এখানে যেটা বোঝা যাচ্ছে পরিচর্যা। দেখো একটা বাগানের গাছ খুব সুন্দর করে ফুলে ফলে ভরে গেছে, যদি বাগানটাকে পরিচর্যা করা না হয় তাহলে সময়ের সাথে সাথে তার সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। কবি এখানে বলছেন যে প্রতিটি সুন্দর জিনিস, প্রতিটি সৌন্দর্যই মাঝে মধ্যে ডিক্লাইন্স হয়ে যায়। কেন ডিক্লাইন্স হয়ে যায়? কোনো প্রাকৃতিক কারণে হঠাৎ হতে পারে, আবার প্রকৃতির পরিবর্তনের নিয়ম অনুসারে যদি তাকে ঠিকঠাক চর্চা করা না হয়, পরিচর্যা করা না হয়, তাহলে কি সুন্দর রূপ আর থাকে, সৌন্দর্য থাকে? যে কোনো জিনিসের, যে কোনো সৌন্দর্যকে ধরে রাখতে গেলে তার তো পরিচর্যা করতে হয়। সেই পরিচর্যার অভাবের কারণে বা সময়ের সাথে সাথে প্রতিটি সৌন্দর্যই কিন্তু মলিন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আবারও ফিরে আসি, এটার পরেও তিনি অব্যক্ত রাখছেন, আসলে বোঝাতে চাইছেন যে কিন্তু তোমার সৌন্দর্য, মানে তার বন্ধুর সৌন্দর্যের কথা বলছে, ওটা কিন্তু সময়ের সাথে সাথে নষ্ট হবে না। মানে টাইম ক্যানট ডিস্ট্রয় ইউর বিউটি, টাইম ক্যানট ডিস্ট্রয় দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। কবির বন্ধুর সৌন্দর্যকে সময়ও নষ্ট করতে পারবেন না, এটা এভার লাস্টিং। পরে বলছে বাট দাই ইটারনাল সামার, ঠিক আমি যে কথা আগেই বললাম তারপরেই কবি বলছেন লাইনে, বাট দাই কিন্তু তোমার ইটারনাল সামার। দেখো প্রথমে বলেছিল শ্যাল নট ফেড, একদম প্রথমে বলেছিল শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আবার এখানে বলছে বাট দাই ইটারনাল সামার। একটা জায়গায় বলছে সামার হ্যাজ ওই যে বলছে না সামার্স লিজ হ্যাজ অল টু শর্ট এ ডেট, সামারের লিজটা খুব অল্প সময়ের জন্যে। আবার এখানে কিন্তু বলছে বাট দাই ইটারনাল সামার, তোমার সেই ইটারনাল সামার, এখানে সামার বলতে সামার গ্রীষ্মকালকে বোঝায় না, এখানে সামার বলতে বিউটিকে বোঝাচ্ছে। বাট দাই ইটারনাল সামার, তোমার সেই চিরন্তন শাশ্বত সৌন্দর্য শ্যাল নট ফেড, বিবর্ণ হয়ে যাবে না, মলিন হয়ে যাবে না, কোনো দিন যাবে না। এখানে ওই জন্যই ইটারনাল কথাটাকে ব্যবহার করছে। দাই মানে তোমার, ইউর, বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, কখনো বিবর্ণ হয়ে যাবে না। নর লস পসেশন অফ দ্যাট ফেয়ার, পসেশন মানে হচ্ছে অধিকারে থাকা, তোমার অধিকারে যে সৌন্দর্য আছে, তুমি যে সৌন্দর্যের অধিকারী সেইটা হারাবে না। দাও ওস্ট মানে যে সৌন্দর্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে, তোমার ভিতরে যে সৌন্দর্য আছে, তুমি যে সৌন্দর্যের অধিকারী, সেই সৌন্দর্য তুমি হারাবে না, মানে সেটা হারাবে না। নট স্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড। কবিতা পড়তে গেলে শুনে রাখো, কবিতা গদ্যের মতো নয়, প্রত্যেকটি শব্দের লাইন টু লাইন, শব্দ বাই শব্দ যদি মানে করতে যাই, কবিতার মানে ঠিক দাঁড়াবে না। অনেক সময় ফিল করতে হবে, কবি কিছু জাম্বলড করে দেয়, কিছু হাইড করে দেয় ব্যাপারটাকে, তোমাকে কিছুটা ফিল করে বুঝে নিতে হবে। নট স্যাল ডেথ ব্র্যাক, ব্র্যাক মানে অহংকার, দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, এই কথাটার মানে হচ্ছে মৃত্যু অহংকার করে তোমাকে তার করাল গ্রাসে, তার অন্ধকার ছায়ার মধ্যে নিয়ে চলে যেতে পারবে না। মানে মৃত্যুও তোমার সৌন্দর্যকে মলিন করতে পারবে না, মৃত্যুও তোমার সৌন্দর্যের কাছে হার মেনে যাবে। When in eternal lines
টু টাইম দাও গ্রোয়েস্ট, এই ইটারনাল শাশ্বত লাইনগুলোর মধ্যে, মানে এই সনেটটার মধ্যে, এই কবিতার মধ্যে তোমার সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে। মৃত্যু এসে তোমাকে, তোমার সৌন্দর্যকে তার করাল থাবায় বা করাল গ্রাসে অন্ধকারে নিমজ্জিত করতে পারবে না। লাস্টে কাফলেটে তিনি বলছেন, দেখো কি সুন্দর করে কবি কতটা আশাবাদী, অপটিমিস্টিক পোয়েট। যেমন করে রবীন্দ্রনাথ ছিলেন চূড়ান্ত অপটিমিস্টিক, রবীন্দ্রনাথ এত বেশি অপটিমিস্টিক তিনি, তোমরা জানো, যদিও অপ্রাসঙ্গিক নয়, প্রাসঙ্গিক কথা তাই বলছি। রবীন্দ্রনাথ বলছে না, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ মোর কবিতাখানি কৌতূহল ভরে। মানে তিনি অত্যন্ত আশাবাদী, 100 বছর পরে আমি থাকবো না, আমার সৃষ্টি, আমার কবিতা এই পৃথিবীর মানুষ মুগ্ধ নয়ন চিত্তে পাঠ করবে, অবগাহন করবে। পৃথিবীর রূপ রস বর্ণ গন্ধকে যদি আকণ্ঠ প্রাণ করতে না পারে, তাহলে এমন করে লেখাও সম্ভব নয়, এমন আশাবাদী হওয়াও সম্ভব নয়। এখানে কবি শেক্সপিয়ার তার লাস্ট কাফলেটে কি সুন্দর করে বলছে, দেখো, দ্য লং সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, মানে মানুষ বেঁচে থাকবে। ওর আইজ ক্যান সি, যতদিন মানুষ দেখতে পাবে। সো লং লিভস দিস, ততদিন বেঁচে থাকবে দিস মানে এই সনেট, এই কবিতাটা, এটা বেঁচে থাকবে। অ্যান্ড দিস মানে এই কবিতাটা, এই কবিতার লাইনগুলো গিভস লাইফ, জীবন দিয়ে থাকবে, জীবন দেবে টু দি, তোমাকে, মানে তোমাকে অমর করে রাখবে। যতদিন মানুষ ব্রিথ, নিঃশ্বাস নেবে মানে বেঁচে থাকবে। ওর আইজ ক্যান সি, যতদিন চোখে দেখতে পাবে ততদিন মানুষ, সো লং লিভস দিস মানে ততদিন মানুষ এই কবিতা পড়বে, মানে কবিতা বেঁচে থাকবে, এই সনেট বেঁচে থাকবে। অ্যান্ড দিস, এটা গিভস লাইফ, জীবন দেবে টু দি, তোমাকে, তোমাকে অমর করে রাখবে, মানে তুমি অমর হয়ে থাকবে এই কবিতার মাধ্যমে। কতটা আশাবাদী হলে, তার নিজের উপর আত্মবিশ্বাস কতখানি থাকলে, তার সৃষ্টির উপর আত্মবিশ্বাস থাকলে এ কথা তিনি লিখতে পারেন। কবিতাটা পড়া হলো, এবার আমি একটু সংক্ষেপে বলে দিই। এই যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই যে নামকরণটা আসলে শেক্সপিয়ার যখন লেখেন তার সনেট, এই সনেটের নামকরণ এরকম ছিল না, শুধু নম্বর ছিল। যেমন এটা 18 নম্বর সনেট, হয়তো কবিতার প্রথম লাইনটাই এই নামকরণ হয়ে গেছে, যদিও প্রথম লাইনটা দেওয়ার ফলেও কিন্তু এই কবিতার বিষয়বস্তু প্রথম লাইনটাই ক্যারি করছে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাই নামকরণ কিন্তু যথার্থই হয়েছে। ক্লাস আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। থ্যাংক ইউ।